তোকে না বলেছি নাহা, রাফা, নীরা ওদের মতো ভাইয়া বলে ডাকবি, নট নীল ভাই, আন্ডারস্ট্যান্ড? মুন্নি সামান্য মাথা চাকালো। তা দেখে নীল বলল, গুড। আর পায়েসটা নিয়ে যা, আমার এখন সময় নেই। একটুও খাবা না? সকাল থেকে অনেক কষ্ট করে বানিয়েছি। কে বলেছে তোকে পড়াশোনা বাদ দিয়ে পায়েস বানাতে? আর কখনো যেন না দেখি পড়াশোনা বাদ দিয়ে এসব করেছিস। নাও লিভ। নীলের এমন কথায় মুখশ্রী বিষণ্ণতার কালো মেঘে ঢেকে গেল মুন্নির। সারাদিন ধরে যে লোকটার জন্য এত কষ্ট করে রান্না বাড়া করেছে, সেই কিনা বলছে খাবে না। আচ্ছা, নীল ভাই তার সাথে এরকম কেন করে? কই নাহা, রাফা, নীরা ওদের সাথে তো এমন করে না। একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো মুন্নির বুক চিরে। নীল হয়তো শুনতে পারলো সেই শব্দ, তবুও কোনো রকম পরিবর্তন আসলো না তার মুখশ্রীতে। মুন্নি বেরিয়ে যেতেই সে বেডসাইড টেবিলের উপর পড়ে থাকা নিজের ফোনটা নিতে গিয়ে দেখতে পারল একটা ইয়াররিং। তৎক্ষণাৎ তার স্মৃতি মানসপটে ভেসে উঠল। এক সুশ্রী রমণীর ভীত মুখাবয়ব, এক প্রসারিত মুচকি হাসির রেখা দৃশ্যমান হলো তার ঠোঁটের কোণে। দুলটাকে সযত্নে একটা বাক্সে রেখেই সে পা বাড়ালো বাইরের দিকে। মাথার উপর নরম সূর্যরেখা। আজকে ছুটির দিন, হাওয়ায় মাহা আর তিহু এসেছে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। সারা সপ্তাহ পড়াশোনার চাপের মাঝে এই একটা দিনেই তাদের সময় হয় নিজেদের দেওয়ার জন্য। দুজনেরই হাত ভর্তি বিভিন্ন রকম প্রসাধনী সামগ্রী আর নিত্যদিনের পণ্যে। হঠাৎই একটা কালো গাড়ি এসে থামলো তাদের সামনে। কিঞ্চিত ভুরু কুচকে মাহা বলল, এই আপদ আবার কোথা থেকে উদয় হলো? দেখ গে কোন বড় লোকের ছেলে হয়তো তোরে পছন্দ করছে। হেটি তার বউ রে রাস্তা দিয়ে হাঁটতে দেবে না বলে গাড়ি পাঠাইছে। দোস্ত, আমাদেরও একটু নিস। আমিও আর হাঁটতে পারতেছি না, আমার তো কেউ নেই। তিহুর এমন কথায় খেপে গিয়ে মাহা বলল। ফাও কথা বলিস না তো। মাহাকে খেপিয়ে যেন বিস্তর মজা পেল তুহু। সে হাসতে হাসতে কিছু বলার আগেই গাড়ি থেকে নেমে আসলো এক যুবক। তিহুর দিকে ফিরে সে বলল। আসসালামু আলাইকুম ভাবি। তিহু চিনল না যুবকটিকে। বুড়ো কুচকে সালামের জবাবে সে বলল, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনাকে তো ঠিক। তার মুখের কথাটি যেন কেড়ে নিল যুবকটি। হুম, আমাকে আপনি চিনবেন না, আমি ইফাজ, নীল ভাইয়ের দলের লোক। মাহা আর তিহু একে অন্যের দিকে চাওয়াচাই করল। ইফাজ দ্রুত এগিয়ে এসে তিহুর হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে বলল। হুম, ভাবি আপনারা আসেন, আমি ব্যাগগুলো গাড়িতে রাখছি। ইফাজ চলে যেতে মাহা তিহুর দিকে ফিরে বলল। কাহিনী কি রে? এমপির ছেলে লোক আবার তোকে এত সমীহ করছে কেন? তারা কি সবটা জানে নাকি? আর জানলে তো তোকে আস্ত রাখার কথা না। তিহু অপ্রস্তুত হেসে বলল। গাড়ি পেয়েছিস, উঠে পড়, এত প্রশ্ন কেন? দেখছিস না কি সুন্দর ভাবি ভাবি করছি। নিজের থেকে বয়সে বড় কারো মুখে ভাবি শুনতে ভালোই লাগে। ওঠ তো, আর প্রশ্ন বাড়াস না, এমনিতেই হেঁটে হেঁটে পায়ে ব্যথা করছে। তিহু এগিয়ে চলল গাড়ির দিকে। মাহা তখনও সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হচ্ছেটা কি? কাল একবার নাচ শেষে কোথায় একটা জানি হারিয়ে গেল তিহু। তারপর থেকে নিজের সোনা দুলটা খুঁজে পাচ্ছে না। আবার এখন নীলের লোক, আল্লাহই ভালো জানে এ মেয়ে কি ঘটনা পাকিয়েছে। এসব কথা যদি তিহুর বাবা বা চাচারা জানতে পারে, তাহলে যে কি হতে পারে সেটা কি তিহু বুঝতে পারছে না? তিহু এগিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। পাশ ঘুরতে এসে দেখতে পেল পাশে মাহা নেই। পেছনে তাকিয়ে মাহাকে দেখে সে বলল। এই যে মিসেস নিউটন, গবেষণা পরে করিয়েন ম্যাম, এখন আপাতত এদিকে আসেন। মাহার মনে হাজারটা প্রশ্নের ঘূর্ণি চললেও তৎক্ষণাৎ সেগুলোকে ধামাচাপা দিল সে। এগিয়ে গিয়ে তিহুর সাথে গাড়িতে উঠে পড়ল। তারা দুজনে গাড়িতে বসতে ইফাজ দ্রুত গাড়ি চালিয়ে এগিয়ে চলল গন্তব্যের দিকে। অথচ তারা খেয়ালই করল না তাদের থেকে কিছুটা দূরে এই জোড়া তীক্ষ্ণ দৃষ্টি গাড়ির কাছ নামিয়ে তাদেরকে পরখ করতে ব্যস্ত ছিল। এখানে যে টাকা আছে আশা করি তাতে আপনার আগামী 1 মাস খুব ভালোভাবে চলে যাবে চাচি। তবুও যদি আরো কোনো সমস্যা হয় নির্দ্বিধায় আমাকে জানাবেন। আমি আবারও সামনের শুক্রবারে আসবো। সেদিন কিন্তু অবশ্যই আপনার হাতের মাংস ভাত খেয়েই যাব। নীলের এমন আন্তরিকতা মিশ্রিত কণ্ঠ শুনে আখিজোড়া সজল হয়ে উঠল বৃদ্ধার। নিজে 2 সন্তানের জননী হয়ে ঠিকমতো খেতে পান না, থাকার জায়গাটা পর্যন্ত নেই। ছেলে নয় যেন কুলাঙ্গার জন্মেছে তিনি। অথচ নিজের কেউ না হয়েও মাত্র কয়েক মুহূর্তের পরিচিত এই ছেলেটি কি অদ্ভুতভাবে আপন করে নিয়েছে তাকে। বৃদ্ধা চোখ বেয়ে আনন্দশ্রু গড়িয়ে পড়ল। তা দেখে নীল বলল। চাচি, বলেছি না, আর কোনো কান্নাকাটি না। আপনাকে আমার ছেলেরা একটা বাসায় নিয়ে যাবে, ওখানেই আপনি থাকবেন। আর আজ থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার। বৃদ্ধা অতি আদরে আলিঙ্গন করল নীলের সাথে। তার কপালে স্নেহের পরশ বুলিয়ে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল।
নীল মুচকি হেসে বৃদ্ধা যত্ন গ্রহণ শেষে আদনান, আমিন, জয় আর জাহিনকে ইশারা করতেই তারা বৃদ্ধাকে নিয়ে রওনা হলো। তারা চলে যেতেই নীলের মুখে হিংস্রতা ফুটে উঠল, যেন সে রোহিত আর রুহানের দিকে চেয়ে বলল, ওই কুলাঙ্গার দুইটাকে বাংলার জমিনে আমি দেখতে চাই না। যাদের বাড়িতে নিজের মায়ের জায়গা হয় না, আমি ওয়াহাজ খান নীল যতদিন বেঁচে আছি বাংলার জমিনে তাদেরও কোনো জায়গা হবে না। আগামী 2 ঘন্টার মধ্যে ওদের রক্তে গোসল করতে চাই আমি। গট ইট? রোহিত আর রুহান মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, জি ভাই। গুড। এখন থেকে কাজে লেগে পড়ো। মনে রাখবে 2 ঘন্টা মানে 2 ঘন্টাই। 1 সেকেন্ডেরও হেরফের যেন না হয়। আচ্ছা ভাই। কথাটা পেলেই সেখান থেকে বেরিয়ে গেল রোহিত আর রুহান। রাত 10:15। অন্ধকারাচ্ছন্ন এক বৃহৎ রুমের কাউচে শরীর এলিয়ে দিয়ে বসে আছে পাকিস্তানি পাঠানদের মতো আকৃতির এক সুঠামদেহী পুরুষ। বৃহৎ রুমটাতে শুধুমাত্র জ্বলছে একখানা টেবিল ল্যাম্প। নিয়ন আলোক রশ্মি ছড়াচ্ছে রুম জুড়ে। কুটিল আধারের মাঝে বন্দি পুরুষটির মুখমণ্ডল স্পষ্ট নয়। হঠাৎই রুমের দরজায় কড়া নাড়ল কেউ। পুরুষটি থমথমে কণ্ঠে বলল, কামিন। 25 বছর বয়সী এক যুবক অতি দ্রুত পায়ে রুমে প্রবেশ করল। পুরুষটি তার দিকে না ফিরেই বলল, যা বলেছিলাম, জানতে পেরেছিস সে ব্যাপারে কিছু? এমন একটা খবরে চোখে মুখে পুলক দীপ্তি ফুটে উঠল সেই হিংস্র মানবটির। উত্তেজিত কণ্ঠে সে বলল, আর ইউ শিওর ওইটা নীলেরই ফিয়ন্সি? জি ভাই। একটা শয়তানি হাসি রেখা ফুটে উঠল পুরুষটির চোখে মুখে। হিংস্র সেই দৃষ্টি নিক্ষেপপূর্বক ঠোঁটের কোণের কুটিল হাসি বিদ্যমান রেখে সে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ নীল খান, আই উইল কাম টু থিপস ইউ। এতদিন অনেক লাঞ্ছনা সহ্য করেছি, এবার আর নয়। আই উইল ফিনিশ ইউ। কানাডায় আধারচ্ছন্ন এক গভীর নিশুতি। ঘড়ির কাঁটায় রাত 12:35। নাইট ক্লাব আর বার ব্যতীত ঘুমন্ত সমগ্র টরন্টো শহরের ঠিক বক্ষস্থলে দাঁড়ানো নিজের সুবিশাল বিলাসবহুল অট্টালিকার মাঝে বসে আছে এক সুঠামদেহী পুরুষ। কিছুটা ইউরোপিয়ানদের মতো দেখতে। পুরুষটির মুখে হালকা চাপদাড়ি, চোখ দুটি অত্যন্ত তীক্ষ্ণ, তবে মুখে কিসের যেন এক মলিনতা। নাম মাহমুদুল হক রাউফিন, কানাডিয়ান নামকরা কোম্পানি গ্রুপস অব MHR সিও। একেবারে অত্যাধুনিক ধাঁচের বিলাসবহুল তার অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা রুম সজ্জিত নানা দামি আসবাবপত্রে। তবে বর্তমানে সে যে রুমটাতে বসে আছে তার বিশেষত্ব হচ্ছে সেখানে নেই কোনো কৃত্রিমতার ছোঁয়া। সেটা শুধুই সজ্জিত এক শ্যামকন্যার ছবিতে। সমগ্র রুমটার প্রত্যেকটা দেওয়াল জুড়ে শুধুমাত্র একটা মেয়েরই ছবি। রাউফিন তীক্ষ্ণ তবে অত্যন্ত মায়ার দৃষ্টি মেলে চেয়ে আছে হাস্যোজ্জ্বল সেই শ্যামকন্যাটির দিকে। শ্যামাঙ্গানীটির হাসিতে যেন মিশে আছে এক সংজ্ঞাহীন সৌন্দর্য। রাউফিন এক দৃষ্টে চেয়ে আছে সেদিকে। তার মুখে মলিন হাসি, হৃদয় এক নাম না জানা ব্যাকুলতা। সারাদিন যান্ত্রিকতার মাঝে ডুবে থাকলেও রাতে তার হৃদয় আনচান করে ওঠে এক শ্যামকন্যার জন্য। এই সেই শ্যামকন্যা যে কিছু বছর পূর্বে তার হৃদয়ে তুলেছিল প্রেম নামক এক গতিহারা ঘূর্ণিঝড়, যার বেগে এখনো প্রতি মুহূর্তে গভীর সমুদ্রের পালতোলা ডিঙি নৌকার ন্যায় বেগ হারায় রাউফিন। শ্যামকন্যাটির ফ্রেমে বাঁধানো একখানা ছবি হাতে নিয়ে অতি যত্নে তাতে হাত বুলালো রাউফিন। এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো তার বুক চিরে। খুব ইচ্ছে করছে তার শ্যামাঙ্গিনীকে সামনাসামনি দেখতে, একবার তার ওই নরম কোমল ত্বকে আদুরে স্পর্শ করতে। কিন্তু সেটা কি আর কোনোদিন সম্ভব? সে যে হারিয়ে ফেলেছে তার মায়াবিনীকে। হৃদয়ের যাতনাগুলো যেন মুখে ভেসে উঠল তার। গভীর পৌরুষ কণ্ঠটা গুনগুনিয়ে গেয়ে উঠল, ভালো আর লাগে না এত কেন মায়া, যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা, অবুঝ ভালোবাসা জানিয়ে নয় খেলা, তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচব না। রাফিন ছবিটা নিজের বুকের সাথে সবেগে চেপে ধরল, ফিসফিসিয়ে বলে উঠল, আমি ফিরবো মায়াবিনী, শুধুমাত্র তোমার জন্য হলেও ফিরবো। ফিরবো তোমাকে নিজের করে নিতে, আমার একান্তই ব্যক্তিগত করে নিতে। রুমের বাতাস যেন হঠাৎই থমকে গেল। প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সঞ্চালন সাক্ষী হলো রাউফিনের এমন দৃঢ় প্রেম প্রতিজ্ঞতার। বাংলাদেশ। ঘড়ির কাঁটায় বেলা 2:35। মাথার উপর সূর্যি মামা উত্তপ্ত রৌদ্রকিরণ ছড়াচ্ছে আপন খেয়ালে।
ভার্সিটি থেকে সামান্য দূরে একটা নির্জন ফুটপাত দিয়ে হাঁটছিল তিহু। আজকে মাহা অনুপস্থিত। গতকাল রাতে বাড়ি থেকে জরুরি তলব আসায় সকাল সকাল গ্রামে ফিরেছে সে। তাই তিহু আজ একা। রিশাদটাও কি একটা কারণে ভার্সিটিতে আসেনি আজ, কারণটা জানা নয় তার। চলতি পথে হঠাৎই সে ভাবল বাসায় গিয়েই একবার মেসেজ করবে তাকে। কল্পলোকে ডুবে আপন খেলায় হাঁটছিল তিহু। হঠাৎই সে অনুভব করে তার পেছন পেছনে আসছে কেউ। ঘুরে পেছনে তাকায় সে, কই কেউ তো নেই। রাস্তাটা প্রায় জনমানবহীন। যারা আছে তারা আপন গতিতে বিভিন্ন গন্তব্যে যেতে ব্যস্ত। ফের হাঁটতে শুরু করলো তিহু। এবার সত্যি সত্যি খুব কাছাকাছি কারো অস্তিত্ব অনুভূত হচ্ছে। ঘুরে তাকাতেই তিহু দেখতে পায় একটা ছেলে অনেকটা কাছাকাছি চলে এসেছে তার। ব্রুদয় সামান্য কুচকে সে বলে, কি হলো? আমার পেছনে কি? ছেলেটি একটু ঢোক গেলে ভয়ত কণ্ঠে আমতামতা করে কিছু বলতে যেতেই তিহু এক ধমকে বলে, এই আপনি কি নতুন বউ? আর আমরা কি বাসর ঘরে বসে আছি নাকি? এত লজ্জা পাচ্ছেন কেন? হ্যাঁ, প্রেম করবেন আমার সাথে? তিহুর এমন কথায় কিছুটা বোকা বনে যায় ছেলেটি। হাতে থাকা লেডিস পার্সটা তার দিকে এগিয়ে দিয়ে বলে। সরি আপু, কিন্তু আপনার পার্সটা পড়ে গিয়েছিল। তিহু ভুরুকুটি পূর্ণ দৃষ্টিতে তাকায় তার হাতের দিকে। তীব্র বিরক্তি নিয়ে বলে ওঠে, এটা আমার নয়। ছেলেটি যেন হাঁপ ছেড়ে বাঁচে। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে। ও আচ্ছা, আমি ভেবেছিলাম আপনার। তিহু ছেলেটিকে তার বোকামির জন্য ফের গালাগাল দিতে গিয়েও থমকায়। তারপর যেই না সে পেছন ঘুরে অমনি কেউ একজন একটা রুমাল চেপে ধরে তার মুখে। তিহু মুখ দিয়ে সাহায্যসূচক শব্দ করতে গিয়েও কিছু বলতে পারে না। চারিপাশে ধোঁয়ায় ঢেকে যায় তার। অদৃশ্যমানতা ঘিরে ধরে চারিধার। নীলের রুমের কিং সাইজ বিছানায় নীলের একটা ফ্রেমে বাঁধানো ছবি, হাতে শুয়ে আছে মন্নি। ঠোঁটের কোণে মুচকি হাসির ঝলক। সযত্নে ছবিটাতে হাত বোলাতে বোলাতে এক অচিন কল্পলোকে ডুবেছে সে। হঠাৎই খুব ধীর পায়ে রুমে প্রবেশ করল নাহা। মন্নিকে ওভাবে শুয়ে থাকতে দেখে খানিক মিষ্টি হাসল সে। অতপর চুপিসারে তার অতি সন্নিকটে সে কিছুটা জোরে চিৎকারের ভঙ্গিমায় বলে উঠল, হ্যাপি বার্থডে মুন্নিপু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। নাহার এমন কাণ্ডে কিছুটা হকচকিয়ে উঠল মন্নি। নাহারের দিকে ফিরে সে বলল, আমার কি মরার প্ল্যান করেছিলি নাকি? যাই হোক, থ্যাঙ্কস। নাহার বিছানায় তার পাশে বসতে বসতে বলল, একদমই না, এখনো তোমার বিয়ে খাওয়া বাকি আছে না? বাই দ্য ওয়ে, প্ল্যান কি তোমার? ঘুরতে যাবা না? মন্নি উঠে বসতে বসতে বলল, না, আজকে আমার অন্য একটা প্ল্যান আছে। কি প্ল্যান? মন্নি আনমনে কিছু ভাবল। অতপর লাজুক হেসে বলল, নীল ভাই তো কারো জন্মদিনে তাকে কিছু বলে না, তাই না? নাহা বোকা দৃষ্টিতে বলল, না, কিন্তু এখানে আবার নীল ভাইয়ের কথা আসলো কোত্থেকে? তোর মাথায় যদি একটু বুদ্ধি থাকে, গেস হোয়াট, আজকে আমি কি করতে পারি? হঠাৎই কিছু মনে পড়ায় চোখ মুখ চিকচিক করে উঠল। নাহার উৎসুক কণ্ঠে সে বলল, তুমি ভাইয়াকে প্রপোজ করবা? ফের খানিক লাজুক হাসল মন্নি। আমি শুধু তাকে নিজের মনের কথাটা জানাবো। নাহা মন্নির গলা জড়িয়ে বলল। ও মুন্নিপু, আই এম সো এক্সাইটেড। মন্নির পাশে রাখার নীলের গুরুগম্ভীর ছবিটার দিকে চেয়ে বলল। আমিও। কেটেছে হয়তো ঘন্টাখানেক। তিহুকে হাত পা বাঁধা অবস্থায় বন্দি করে রাখা হয়েছে এক আধার ঘেরা কক্ষের মাঝে। দিনের বেলাতেও ঘোর অমাবস্যার ন্যায় আধার সেথায়। এমনকি বেঁধে রাখা তার সুদীর্ঘ অক্ষিপল্লব বিশিষ্ট চোখ দুটো। তিহু বেঁধে রাখা মুখ দিয়ে সাহায্যের জন্য বিভিন্ন শব্দ করছে। হঠাৎ এই শব্দের ঝংকার তুলে লোহার ফটক খোলার আওয়াজ হলো। তিহুর বেঁধে রাখা মুখ দিয়ে সাহায্যের শব্দ যেন বাড়তে থাকলো। তিহুর অনুভূতি শক্তি বরাবরই খুব তুখর। মুহূর্ত কয়েকের মাঝেই তার অনুভূত হলো তার ঠিক সম্মুখে অত্যন্ত কাছাকাছি কেউ একজন। হঠাৎই তিহুর চোখ খুলে দিল ব্যক্তিটি। অতিবাহিত হলো কয়েক ন্যানোসেকেন্ড হয়তো। চারিধারে ধোঁয়াশা কাটতেই তিহুর সামনের বিশাল আকৃতির পুরুষটাকে দেখে কিছু বলার জন্য ছটফটালো। পুরুষটি বাঁকা হেসে বলল, আরে, এ তো নেতাহির বেবি গার্ল। আমাদের প্রিয় নেতা সাহেব কি না এখন এসব বাচ্চা মেয়ের প্রেমে পড়েছে? স্যাড। তিহু নিজের কর্মকাণ্ড বহাল রেখেছে। পুরুষটি ফের বলল, যাই হোক, মেয়েটা ঝাক্কাস। আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হার। কি বলিস তোরা? পাশের ছেলেগুলো শয়তানি হেসে বলল। কেন নয় ভাই? পুরুষটির এমন নোংরা ইঙ্গিতে চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে তিহুর। পা বাঁধা থাকলেও সেটা দিয়ে নিজের সর্বশক্তিতে মাটিতে আঘাত করল সে। পুরুষটি সেদিকে চেয়ে বলল, ওহ, মেয়ের তেজ আছে মাইরি। এই, ওর মুখ খোল। এই তেজ কন্যার কণ্ঠস্বর শুনে একবার নিজেকে ধন্য করি। পাশ থেকে একটা ছেলে তিহুর মুখ খুলতে যেতে পুরুষটি তাকে থামিয়ে বলল, এই স্টপ।
যেই না বললাম অমনি জিভ লক লক করে উঠলো, তাই না? সরে যা। আর কিছুক্ষণের মাঝেই ও আমার বউ হবে আর তোদের ভাবি, তাই সাবধান। পুরুষটির এমন ধমকে থমকালো ছেলেগুলো। অবাক কণ্ঠে তারা বলল। কিন্তু ভাই আপনি যে বলেছিলেন। তাদের মুখের কথা ছিনিয়ে নিয়ে পুরুষটি বলল। যা বলেছিলাম সব ভুলে যা। এমন জিনিস একবার খেয়ে তৃপ্তি আসে না, বরং বার পেতে মন চাইবে। পুরুষটির এমন বাজে কাজে ইঙ্গিতে গা গলে উঠছে তিহর। পুরুষটি আর দেরি না করে তার মুখের বাঁধনটি খুলে দিতেই যেন অগ্নি ঝরে পড়ল রুমের মাঝে। নিজের সর্বোচ্চ তেজ নিয়ে তিহু বলে উঠল। শালা, জল পাঠা খুব শখ জেগেছে না? এমন ডোজ দিব না, জীবন চলে যাবে, বিয়ে হবে না। তিহুর এমন সম্বোধন আর উক্তিতে রীতিমতো ভীষণ লেগে গেল উপস্থিত সকলের। পুরুষটি রেগে গিয়ে তিহুর চুলের মুঠি ধরে টান দিয়ে বলল। মুখ সামলে কথা বল। মা কাকে বলছিস, খেয়াল আছে? চুলে জোর টান লাগার দরুণ ব্যথায় সামান্য কুকিয়ে উঠল তিহু, তবে সেটা লোকচক্ষুর আড়াল করে সে বলল। জল পাঠা বলাটা কম হয়ে গেছে বল। হ্যাঁ, চলো, তোকে তো অন্য কিছু বলা উচিত ছিল, কাপুরুষ কোথাকার। এই, কেউ লেবুর পানি আন। মার মনে হয় ক্লোরোফর্মের গন্ধে নেশা হয়ে গিয়েছে, মাথায় কাজ করছে না, ভুলে গেছে কাকে কি বলতে হয়। আমার জন্য লেবার পানি না এনে তোর জন্য এনার্জি ড্রিঙ্কস আনতে বল। গ্লুকোজ হলে ভালো হয়। মনে হয় তোর শরীরে পুষ্টির অভাব আছে। না হলে কেউ একটা মেয়েকে এমন কাপুরুষের মতো অজ্ঞান করে তুলে আনে। বিশ্বাস কর, আমি ভাবতেই পারিনি কেউ কোনোদিন আমাকে কিডন্যাপ করবে। আর যদিও করে, তাহলে আমার একটা আশা ছিল কিডন্যাপ করবে মুভির স্টাইলে। প্রথমে আমার সামনে একটা ব্ল্যাক মাইক্রো এসে থামবে, আমার হাত ধরে টানবে, আমি না না করব, তারা তুলে নিয়ে চলে আসবে। তা না, পুরো আশায় পানি ঢেলে দিলি তুই। ছে, জীবনটাই বৃথা। তিহুর কথায় তার চুলের মুঠি ছেড়ে দিয়ে বাঁকা হাসল পুরুষটি। মায়েরে বলছি, তোকেই আমার লাগবে। এমন তেজ, এমন কথার বাহার। মেরা দিল মে দিল মে আগ জল জিয়া তুনে ফায়ার কুইন, আই ওয়ান্ট ইউ। পুরুষটি তার দলীয় লোকগুলোকে ডেকে বলল। যেখান থেকে পারিস কাজ ধরে নিয়ে আয়। এক্ষুনি এই মুহূর্তে বিয়ে করবো আমি, তবুও এই মেয়েকেই আমার লাগবে। ছেলেগুলো একে অপরের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাল। এটা কি আসলেও তাদের ভাই? সে কোনোদিন বিয়ে করতে পারে? যার কাছে মেয়ে মানে ভোগ, ভিন্ন অন্য কিছু নেই, সেই পুরুষই বলছে বিয়ে করবে। বিশ্বাস হলো না ছেলেগুলোর। অপরদিকে তাদেরকে এমন দাঁড়িয়ে থাকতে দেখে তাড়া দিয়ে পুরুষটি বলল। কি বললাম, কথা কানে যাচ্ছে না? এক্ষুনি মানে এক্ষুনি। ছেলেগুলো আচ্ছা ভাই বলে বাইরের দিকে পা বাড়ালো। পুরুষটি অদ্ভুত দৃষ্টি মেলে চেয়ে রইল তিহুর পানে। কে জানে তাতে কি আছে, হিংস্রতা নাকি মুগ্ধতা। অতিবাহিত হয়েছে কয়েক মুহূর্ত। ঘড়ির কাঁটায় সেটা মিনিট 30 হবে হয়তো। এরই মাঝে নিস্তব্ধ আধার আচ্ছন্ন জঙ্গলাবৃত সে কুটির পরিণত হয়েছে এক পরাজিত সৈনিকের রক্তে রাঙা রণক্ষেত্রে। কাজী সাহেব এখনো ভয়ত দৃষ্টিতে চেয়ে আছেন। কম্পন উঠেছে তার সমগ্র শরীর জুড়ে। সামনে পড়ে থাকা রক্তরঞ্জিত পুরুষগুলোর দিকে তাকিয়ে কুটিল হাসল নীল। অতঃপর তাকালো সামনের কই মাছের প্রাণধারী পুরুষটির দিকে, যার কাছ থেকে এখনো ক্ষণে ক্ষণে ভেসে আসছে হালকা শ্বাস প্রশ্বাসের মৃদু গুঞ্জন। নীল সেদিক থেকে অতি ঘৃণ্য দৃষ্টিতে চোখ ফেরালো। অতঃপর তাকালো সামনের কম্পনরত রমণীটির পানে। রক্তে যে তার ফোবি আছে সেটা বুঝতে বাকি নেই নীলের। নীল রমণীটির দিক থেকে চোখ সরিয়ে কাজী সাহেবের পানে চেয়ে বলল। আপনি বসে আছেন কেন? আপনার কাজ সারুন, হাতে আমার বেশি সময় নেই। যা যা ফর্মালিটিস আছে দ্রুত সম্পূর্ণ করুন। কিন্তু বাবা, মেয়ে তো নাম বলছে না, আমি কি করতে পারি? নীল রমণীটির পানে চেয়ে বলল। লিখুন, পাত্র ওয়াহাজ খান নীল, পিতা ওয়ালিদ খান, মাতা মির্জা সূচনা, আর পাত্রী নুরাইন হক তিহু। তিহুর হৃদয়টা যেন ধুক করে উঠল। তার বিয়ে হচ্ছে, আসলে তারও বিয়ে হচ্ছে, কিন্তু কার সাথে হচ্ছে? এই লোকটার সাথে, যার নাম, যার পরিচয়পত্রের সামান্য অংশ ছাড়া বাকি সবটা অজ্ঞাত তার কাছে। লোকটার বাসার কথায় সেটা অব্দি জ্ঞান সীমানার বাইরে তার। তিহু তীব্র বেগে মাথা ছাকিয়ে বলল। আমি বিয়ে করব না। নীল যেন তার কথা শুনে না শোনার ভান করল। কাজী সাহেব ফের বলে উঠলেন। কিন্তু বাবা, মেয়ের বাবা মা অর্থাৎ অভিভাবকের নাম তো লাগবে। নীল বিরক্তিমাখা কণ্ঠে বলল। কি বললাম শুনতে পাননি? আমার হাতে এত সময় নেই। আর সবচেয়ে বড় কথা, ও কিছুক্ষণ পর ওয়াহাজ খান নীলের সহধর্মিণী হবে। তাই আপাত দৃষ্টিতে অন্য কোনো অভিভাবকের দরকার হবে না। কাজী সাহেব আমতামতা করে বললেন। কিন্তু তাও। নীল কিছু বলার আগেই তিহু নিজের সর্বশক্তিতে উঠে দাঁড়িয়ে বলল।
মামা বাড়ির মোয়া পেয়েছেন? মশকরা হচ্ছে? বিয়েটা কি পুতুল খেলা? আসো বন্ধু, বসে আছি, বিয়ে করে যাও। বিয়ে আমি করব না মানে করবই না, যা ইচ্ছে করে নিন আপনি। নীল এক অন্যরকম ভঙ্গিমায় বলল। বিয়ে তো হবেই, হয়তো এখান থেকে নবদম্পতি বের হবে, নয়তো। সে কথা না হয় থাক। প্রথমত তোমাকে বিয়ে করার ইচ্ছা আমার নিজেরও নেই, কিন্তু তুমি পুরো ভার্সিটির সামনে বলে বেরিয়েছো ইউ আর মাই ফিয়ন্সি। এই পরিচয়ের কারণেই তুমি কিডন্যাপ হয়েছো। তবে তোমার সাথে যদি মিসেস নীল খান নামক সারনেমটা লাগানো থাকতো না, আই সোয়ার কেউ তোমার দিকে চোখ তুলে দেখতে পারতো না। তাই বেশি কথা না বলে যা বলছি তাই করো। লাগবে না আমার কোনো স্পেশাল সারনেম। আমি অ্যাজ নুরাইন হকি ঝাক্কাস আছি, সো আই ডোন্ট নিড ইয়োর সারনেম। কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স নয়। আর নীল খান যে কথা একবার মুখ থেকে বের করে সেটাকেই সত্যি করে ছাড়ে। তাই আমার জেদের কারণে হলেও আমি শুধু তোমাকেই বউ বানাবো। আরে আজব লোক তো। কেন রে ভাই? আপনার জন্য কি দুনিয়াতে মেয়ের আকাল পড়েছে? নীল আর কোনো কথা না বলে বাঁকা হাসল। অতঃপর নিচের হাতে থাকা পিস্তলটা দিয়ে পাশে পড়ে থাকা রক্তাক্ত পুরুষটা দেখে ফের আরেকবার গুলি ছুড়ল। সঙ্গে সঙ্গে রক্ত ফের আরেকবার ছিটকে বের হলো। ভীত তিহু ভয়ে চোখ মুখ খিচে এক নিঃশ্বাসে বলল, কবুল, কবুল, কবুল। আরেকবার বাঁকা হাসল নীল। কাজী সাহেবের দিকে ফিরে সে বলল, সম্পন্ন হলো বিবাহ অনুষ্ঠান। এমন অদ্ভুত বিয়ের সাক্ষী হয়ে মুখ চেপে হাসলো জয়, আদনান, আসিফ আর ইফাস। পাশে এক কোণে দাঁড়িয়ে আছে আয়াজ। সেই তো নীলকে তিহুর খোঁজ দিয়েছিল, তবে এটা তার কল্পনা দিচ্ছিল যে নীল এখানে এই বদ্ধ কুটুরিতে বিয়ে সারবে। আহাদ আয়েজের কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার ভাইয়া, তুমি এমন গোবেচারার মতো দাঁড়িয়ে আছো কেন? বাই দা ওয়ে, তুমি তো ভাবির খোঁজ দিয়েছিলে না নীল ভাইকে? সামান্য মাথা ঝাঁকালো আয়াজ। আহাদ জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, তুমি কোথা থেকে জানতে পারলে যে জাফরের লোকজনই ভাবিকে কিডন্যাপ করেছে? আয়াজ একবার তাকালো আহাদের দিকে। ছোট্ট একটা শ্বাস ফেলে সে বলতে শুরু করলো, আজ ভাইয়ের একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং ছিল, সেজন্যই কিছু ফাইলের প্রয়োজন ছিল, যেগুলো ভাই গতবারে আমার তত্ত্বাবধানে রেখেছিল। তবে দুর্ঘটনাক্রমে আমি সেগুলো আনতে ভুলে যাই মাঝ রাস্তা থেকে, তাই আমাকে ব্যাক করতে হয়েছিল। আবার ওইদিকে মিটিংয়েরও টাইমও হয়ে আসছে, তাই আমি শর্টকাট দিয়ে অতি দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎই আমার দৃষ্টিগত হয় ভাবিকে। যদিও আমি প্রথমে খেয়াল করিনি, তবে আমার চোখ আটকে যায় জাফরের গাড়ি দেখে। তাকে আমি বেশ ভালো করেই চিনতাম যে সে নীল ভাইয়ের একমাত্র প্রতিদ্বন্দ্বী, যাকে গ্রুপস অফ কোম্পানির ওনার জাফর করিম। বেশ কিছুবার দেখা হয়েছে তার সাথে আমার। ঘনিষ্ঠতা নেই, তবে তাকে দেখেই চিনতে পেরেছিলাম আমি। ভাইয়ের সাথে তার শত্রুতার ব্যাপারটাও আমার বেশ ভালোই জানা। তাৎক্ষণিক গাড়ি ব্রেক কষলাম আমি, আর ঘটল সেই অদ্ভুত ঘটনা। কি ভাবির মুখে রুমাল রেখে একদল ছেলেরাকে গাড়িতে তুলছিল। ব্যাস, আমার আর বুঝতে বাকি রইল না, আমি সঙ্গে সঙ্গে ভাইকে ফোন লাগালাম। আর তারপরও ঘটনা তো তোমার জানাই। আহাদ আয়াজের মুখে এত বর্ণনা শুনে তার পিঠে চাপড় দিয়ে বলল, যাই হোক, আজ থেকে আমাদের ভাই কিন্তু মিঙ্গেল, আর সেটা তোমারই বদলতে। আজ রাতে পার্টি হবে মামু, বহুদিন বাদ, সো চিল। কুড়ি থেকে বের হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে শরীরটা কেন জানি খারাপ হতে শুরু করলো তিহুর। মনে হচ্ছে জ্বর আসবে, মাথাটাও ঘুরছে ভীষণ। কল্পনাতীতভাবে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিপাশ। তিহু বুঝলো আর বেশিক্ষণ সজ্ঞানে থাকা হবে না তার। কিন্তু এখন জ্ঞান হারালে যে মান সম্মান সবটা চলে যাবে, তবে নিজেকে আর সামলাতে পারছে না তিহু। চারিদিকে এমন রক্তের বিচ্ছিরি গন্ধ আর রক্তিম পরিবেশে গা গলিয়ে উঠছে তার। সামান্য রক্তে যার ফোবিয়া আছে, সেখানে এতক্ষণ ধরে এমন রক্তে রাঙা পরিবেশের মাঝে থাকা সত্ত্বেও যে সে এখনো সজ্ঞানে আছে, এটাই তো শুকরিয়া। ব্যাস আর এক মুহূর্ত, চেতনা হারিয়ে তিহু হেলে পড়ল নীলের প্রশস্ত বক্ষদেশে। অন্যদিকে তিহুকে এমন চেতনাহীন অবস্থায় দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ল নীল। তার সুশ্রী মুখশ্রীতে হালকা চাপড় দিয়ে বলল, নুরাইন, এই নুরাইন, শুনতে পাচ্ছ আমার কথা? নূর। অপর পাশ থেকে কোনো আওয়াজ না আসায় নীল তার মুখ থেকে হাত সরিয়ে বলল, ড্যাম ইট, শি হ্যাজ লস্ট কনসিয়াসনেস। নীল কোলে তুলে নিল তিহুকে। অতঃপর পা বাড়ালো কুটিরের বাইরে নিজের গাড়ির দিকে। সন্ধ্যার পর থেকে মাহা একের পর এক কল দিয়েই চলেছে তিহুর প্রত্যেকটা নাম্বারে। লোকাল নাম্বার থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, এমন কোথাও বাদ নেই যেখানে সে
ট্রাই করেনি, কিন্তু কোনো রকম সাড়া নেই অপর পাশ থেকে। সবকিছুই সুইচ অফ বলছে। চোখে মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট মাহার। এই মেয়েটা কি তাকে একদণ্ড শান্তি দেবে না? আবারও নিশ্চয়ই ফোনে চার্জ দিতে ভুলে গেছে। ফোন অফ হয়ে পড়ে আছে আর তার খেয়াল নেই। মানে এই মেয়েটাকে নিয়ে হয়েছে যত জ্বালা মাহার। শেষমেশ না পেরে রিশাদের ফোনে কল লাগালো সে। দুবার রিং হওয়ার পর থেকে ওপাশ থেকে ফিরে আসলো গভীর পৌরুষ কণ্ঠস্বর। হ্যালো। মাহার রাগান্বিত তবে চিন্তিত কণ্ঠে বলল, হ্যালো মাই ফুড, তিহু করে কোন চুলা গিয়ে মরছে? কবর কি দিয়েছিস নাকি আমার আশা লাগবে? সারাদিনে ক্লান্তি শেষে সবে বিছানায় শরীরটা এগিয়ে দিয়েছিল। রিশাদ মাহার এমন কথায় এক ঝটকায় শোয়া থেকে উঠে বলল, কি হয়েছে বান্ধবী, এত খেপলি কে? খেপবো না তো কি, মধু জড়াবো? আর সেই শাকচুনিটা কইরে কোন মামদোর সাথে ভাগছে সে? মানে? কারণ দুনিয়ার কারো সঙ্গে তো ও ভাগতে পারবে না, সেই ক্ষমতা আল্লাহ ওরে দেয় নাই। তাহলে কোনো ভূতের সঙ্গে নিশ্চয়ই ভেগেছে। দেখ, কোনো শ্যাওড়া গাছে ঝুলছে হয়তো। আল্লাহর ওয়াস্তে ভাই ওর কাছে একটু গিয়ে বল আমার ফোনটা একটু তুলতে। টেনশনে টেনশনে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কেন, তিহু তোর ফোনও ধরছে না? আমার ফোনও মানে? তোর কথা হয়নি ওর সাথে? না, আমি তো ভাবলাম ও মেবি তোর সাথে গিয়েছে। না মানে আমি আজকে ভার্সিটিতে যেতে পারিনি, সবুজের বার্থডে ছিল, এই জন্যই। তাই তাই ফিরে ভাবলাম ওর কাছে থেকে নোট নেব, কিন্তু ও তো এমনিতেই কখনো মেসেজ সিন করে না। তাই শুধুমাত্র ওর জন্য আজকে ফ্ল্যাক্সিলোড দিয়েছিলাম। শালের মাইয়া ফোনটা অফ করে রাখছে। 30টা টাকারই জলাঞ্জলি। এই 30 টাকা যদি আমি ওর থেকে না নিচ্ছি না, আমার নামও রিশাদ আহমেদ না। মাহা মহা বিরক্তিতে ফেটে পড়ে বলল, বাল, এখন তোর 30 টাকা মেইন হয়েছে? আবালের আবাল, যা গিয়ে দেখ ও কোন মামদোর সাথে পালাইছে। এক্ষুনি যা। আর হ্যাঁ, আজকে ওর নিমার সাথে থাকার কথা, তাই নিমাদের ফ্ল্যাটে যা। আর এক্ষুনি ওর কান ধরে নিচে এনে তারপর ঝটপট কল লাগাবি আমার কাছে। যা, জলদি যা। রিশাদ গাছাড়া ভাব নিয়ে বলল, প্রথমত আমি আজকে সারাদিন পার্টি করছি, সো আই এম ভেরি টায়ার্ড নাও। দ্বিতীয়ত আমার বউ নেই যে আমার সেবা করবে। তার উপর তুই আবার আমাকে কতবার কথার ভিতরে আবাল বলেছিস। আমি একদমই যেতে পারবো না রে। জুতার বাড়িটা কি মোবাইলের এপাশ দিকে দিব নাকি এসে দিব? মানে? মানে তুই এখন টায়ার্ডনেস দেখাচ্ছিস? কানা, যা এক্ষুনি যা, নইলে। রিশাদ তাকে থামিয়ে দিয়ে বলল, চুপ কর শালি, বহুত কথা বলছিস, আমি যাচ্ছি। আর তুই খালি আমার সামনে আয়, থাপড়াইয়া থাপড়াইয়া তোর মাথায় একদম আলু গজিয়ে দেব। জলদি যা। কথাটা বলেই ফোন কেটে দিল মাহা। রিশাদ ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে নিমাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। সত্যি বলতে দুশ্চিন্তা তারও কিছু কম হচ্ছে না, কারণ তাদের 3 মানিকের মধ্যে তিহুই একমাত্র ইম্যাচিওর। তাই তাকে নিয়ে চিন্তার পরিমাণ দুজনের কারোরই কম নয়। সন্ধ্যার কিছুটা পর নিকষ কালো আধারে ঘনীভূত চারিধার, শুধু কৃত্রিম আলোকসজ্জা ছাড়া। আজ অন্তরিক্ষে দেখা নেই চাঁদ মামারও। খানমহলের প্রধান গেটের লৌহ কপাট খোলার শব্দ হলো। ধীরে ধীরে চারিপাশে বাগানাবৃত সাদা কংক্রিটের রাস্তাটা পেরিয়ে মহলের সামনে এসে থামল নীলের গাড়িটি। সেখান থেকে নেমে আসলেন নেতা সাহেব, আর আদুরে ভঙ্গিমায় তার বক্ষদেশে লেপ্টে থাকা এক রমণী। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তার, সর্বদা কম্পমান গোলাপি অধর জোড়া। জ্বরের তাপে শ্বেতবর্ণ ধারণ করেছে, নাকের ডগা রক্তিম বর্ণাতীত। তবুও চেতনাহীন সেই রমণীটি ভুবন মোহিনী সৌন্দর্যের অধিকারিণী। নীল এক ঝলক তাকালো উত্তপ্ত দেহের অধিকারিণী রমণীটির পানে, অতবার পা বাড়ালো অন্দরমহলের উদ্দেশ্যে। এদিকে খানমহলে আজ আনন্দের জোয়ার। দীর্ঘ 5 বছর পর রওশনারা খানের একমাত্র ছেলে মাহমুদুল হক রাউফিন আজ ফোন করে জানিয়েছে সে বাংলাদেশ ফিরতে চায়। হয়তো 2 দিনের মাঝে ফিরবে সে। এমন খবরে আনন্দশ্রু গড়াচ্ছে বাড়ির সকলের নয়নে। তার উপর আজ আবার রুবিন আরা খানের মেয়ে সঞ্জিতা আফরা মুন্নির 20তম জন্মদিন। সেই উদ্দেশ্য লেগেছে উৎসবের আমেজ। হঠাৎই কলিং বেলের শব্দে বিশাল কাঠের দরজাটি খুলল একজন মেয়ে। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো নীল আর তার বক্ষদেশে থাকা রমণীটি। নীলের বক্ষদেশে অচেনা কোনো এক যুবতীকে দেখে হতবিহ্বল বশত রুমিনারার হাতের পায়েসের বাটিতে শ্বেত পাথরের মেঝেতে পড়ে শব্দের ঝংকার তুলল। কি হলো রুমি? প্রশ্ন করতে এগিয়ে আসলেন রওশনারা। রুমিনারার দৃষ্টি অনুসরণ করে দরজায় তাকাতেই হতভম্ব তিনি। চুপ থাকলেন মুহূর্ত কয়েক। নীল ড্রয়িং রুমে প্রবেশ করতেই তাকে থামিয়ে রওশনারা বলল, এই মেয়েটাকে নীল, কোথা থেকে ধরে এনেছিস তাকে? ও নুরাইন হক। সবচেয়ে বড় কথা, নাও শি ইজ মাই ওয়াইফ, সো ডোন্ট অ্যাড্রেস হার অ্যাজ এ মে। নীলের এমন কথায় যেন ড্রয়িং রুমে বোমা বিস্ফোরণ হলো। বিস্ফোরিত নয়নে সবাই চেয়ে আছে তার দিকে। মির্জা সাইমা রান্নাঘরেই ছিলেন। নীলের কণ্ঠে বেরিয়ে আসতেই এমন দৃশ্যে হতবাক তিনি।
রওশনারা গাম্ভীর্য বজায় রেখে কিছুটা রাগী কণ্ঠে বললেন, তোর বউ মানে? এটা কোন ধরনের কথাবার্তা নীল? তুমি জানো না এই বাড়িতে বড়দের অনুমতি ছাড়া বিয়ে নিষিদ্ধ? নীল জবাব দিল না। মির্জা সাইমা এগিয়ে এসে নীলের বক্ষদেশে থাকা অচেনা মেয়েটির দিকে তাকিয়ে বললেন, এসব কথা না হয় পরে হবে আপা। নীল, বাবা আমার তো মনে হচ্ছে ও অসুস্থ। এক্ষুনি ওকে রুমে নিয়ে যা তুই। বাদ বাকি কথা না হয় পরে হবে। বলেই মেয়েটির কপালে একবার হাত শোয়ালো সে। জ্বরের তীব্রতায় পুড়ে যাচ্ছে তার কপালখানা। সঙ্গে সঙ্গে হাত সরিয়ে মির্জা সাইমা কিছু বলার আগেই রওশনারা খান ক্ষিপ্ত কণ্ঠে বললেন, তুই চুপ থাক সাইমা। চেনা নেই জানা নেই একটা মেয়েকে ও বউ বললো আর মেয়েটা ওর বউ হয়ে গেল। মির্জা সাইমা কিছু বলার আগে সেখানে উপস্থিত হলেন মির্জা সূচনা। কি হচ্ছে এখানে? পরক্ষণেই নীলের কোলে এক সুশ্রী যুবতীকে দেখে চমকে তাকালেন তিনি। নীলের দিকে ফিরে শুধালেন, এটা কে নীল? তার জবাবে নীল কিছু বলতে যাবে, ঠিক তৎক্ষণাৎ রওশনারা খান বাগড়া দিয়ে বললেন, কে আর হবে? শোন তোর ছেলের কাছে, বলে কি না এটা তার বউ। এই শিক্ষা দিয়েছিস তুই নিজের ছেলেকে? তাকে কথার মাঝখানে থামিয়ে মির্জা সূচনা বললেন, তুই একটু চুপ করলে ভালো হয় রৌশনা। প্রশ্নটা আমি যাকে করেছি উত্তরটাও না হয় সেই দিক। আর আমার ছেলে যদি বলে এটা তার বউ, তাহলে রাস্তার কোনো পরিচয়হীন মেয়েকেও আমি এক শর্তে মেনে নেব আমার বৌমা হিসেবে। তিনি নীলের দিকে তাকাতেই নীল বলল, মা, শি ইজ মাই ওয়াইফ নুরাইন। নুরাইন হক। আই থিঙ্ক আর কোনো পরিচয় লাগবে না তার। মির্জা সূচনা একবার ভালো করে ছেলেকে পরখ করলেন। রওশনারা খান কিছু বলতে গেলেই মির্জা সূচনা এক প্রকার তার মুখে ছামা ঘষে দিয়ে বললেন, ছেলে আমার যখন বলেছে এটা তার বউ, তার মানে এটাই আমার সংসারের উত্তরাধিকারিণী। কেউ আর কোনো প্রশ্ন করবে না। নীল, তুই ওকে নিয়ে রুমে যা, বাদ বাকি আমি সামলে নিচ্ছি। নীল আর কোনো দিকে না তাকিয়ে তিহুকে নিয়ে পা বাড়ালো তার রুমের উদ্দেশ্যে। নিহাতে সে গুরুজনের মুখে মুখে তর্ক করে না, নতুবা রওশনারা খানের এতক্ষণ বলা কথাগুলোর প্রত্যুত্তর সে যে কিভাবে দিত তা হয়তো কল্পনা দিচ্ছিল এ মহলের প্রত্যেকটা লোকের। তবে সিঁড়ি বেয়ে যেতে যেতে সে একবার বাড়ির একজন মেয়েটির উদ্দেশ্যে বলল, আসমা খালা। আসমা বেগম চমকে তাকালেন। নীল তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, নূরের জন্য মেডিসিন আর জলপট্টি নিয়ে 5 মিনিটের মাঝে আমি তোমাকে আমার রুমে দেখতে চাই। মনি আপু, তুমি এখনো সাজতেছো? শীঘ্রই নিচে চলো, নীল ভাইয়া বউ নিয়ে এসেছে। মুন্নি নিজের ঢেউ খেলানো চুলগুলোতে চিরনিঃশেষ আচর চালাতে ব্যস্ত। প্রাণোচ্ছল চঞ্চল চোখ দুটি বৃহৎ আশাতিতে নিবদ্ধ তার। হঠাৎই রাফার এমন কথায় চমকে তাকালো সে। ধরে রাখা কাঠের চিরুনিটা ধপ করে মেঝেতে পড়ল। উদ্বিগ্ন কণ্ঠে সে বলল, ইয়ার কি করছিস? এক গাট্টা দিব। ফাইজলামি করার জায়গা পাস না। নীল ভাই বউ নিয়ে এসেছ মানে? উনি যদি জানতে পারে না তার নামে এত উল্টোপাল্টা কথা বলছিস তুই, আস্ত রাখবে না কিন্তু তোকে। আমি কেন মিথ্যা বলতে যাব? বিশ্বাস না হয় তুমি নিজেই বাইরে চলো। রাফার কথায় মুখ ধক করে উঠল মুন্নির। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। পরনে নীলের পছন্দের ডার্ক ব্লু কালারের শাড়িটির রমণীটি ছুটে চলল বারান্দার দিকে। মুহূর্ত কয়েকের মাঝে থমকালো তার পদচারণা। তার ঠিক বিপরীত দিকে সিঁড়িটি বেয়ে নীল বক্ষদেশে এক রমণীকে আগলে এগিয়ে চলেছে নিজের রুমের দিকে। প্রথম পলকে বিশ্বাস হলো না মুন্নির, তবে সময় অতিবাহিত হতে লাগলো। কিছুক্ষণের মাঝে মিলিয়ে গেল নীল আর তার বক্ষদেশে আগলানো রমণীটি। রাফা এসে হাত রাখলো মুন্নির ক্ষীণ কাঠটায়। মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, হাউ রোমান্টিক না আপু? ভাইয়া পুরাই সিনেমার স্টাইলে বৌমনিকে নিয়ে এন্ট্রি নিয়েছে। আই জাস্ট শক। ওই মণিপু, বলো, সেই না সিনটা? মনে চোখ বেয়ে এক ফোঁটা অশ্রুকণা টুপ করে গড়িয়ে পড়ল। তবে সেটা রাফার দৃষ্টির অগোচরে রেখে দ্রুত দৌড়ে রুমে গিয়েই দরজা বন্ধ করে দিল মুন্নি। রাফা শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ হলোটা কি মুন্নি আপুর? যাই হোক, এখন তার অনেক দায়িত্ব, নিরানিহিত নাহা। সবাইকে তো নতুন বৌমনির ব্যাপারটা জানাতে হবে। মুন্নির রুম আগে বাঁধে বিধায় তাকে জানানো হয়েছে। এখনো বাকি বাড়ির বাকি সব নবীনের। সে দ্রুত নীরার রুমের দিকে পা বাড়ালো। রুমে এসেই শব্দ করে সবেগে দরজা লাগিয়েই তার সাথে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল মুন্নি।
চোখের কোণে জমে থাকা জল কণারা যেন বাঁধন ভেঙেছে। কান্নার তোপে কাজল লেপটে যাচ্ছে, নষ্ট হচ্ছে পুরো মেকআপ। মনির এখনো বিশ্বাস হচ্ছে না কিছু। মনে হচ্ছে এ যেন কোনো দুঃস্বপ্ন। কিছুক্ষণ পরেই তার ঘুম ভেঙে যাবে, আর শেষ হবে এই দুঃস্বপ্নের প্রহরের। মুন্নি দুহাতে নিজের সেট করে রাখা চুলগুলো সর্বশক্তি দিয়ে টেনে ধরল। দুহাত দিয়ে লেপটে দিল কাজল কালো সেই নয়ন দুটি, যে কিছুক্ষণ আগেও অতি যত্নে সাজাচ্ছিল সে। চিৎকার করে কেঁদে উঠল সে। তবে সেই চাপা কান্নার সাক্ষী হলো কেবলমাত্র একটা নিস্তব্ধ রুম আর তার কিছু প্রাণহীন আসবাবপত্র। নীল নিজের কিং সাইজ নরম বেডটাতে অতি যত্নে শুয়ে দিল তিহুকে। ধীরে ধীরে তার মাথার নিচে রাখা নিজের হাতটা চুপিসরে সরালো। তার ফ্যাকাশে বর্ণ ধারণ করা মুখশ্রীর উপর পতিত বেবি হেয়ারগুলোকে সর্বোচ্চ যত্ন দিয়ে আলতো হাতে সরালো। তিহুকে আজ অন্যরকম সুন্দর লাগছে। জ্বরের তোপে চেতনাহীন রমণীয় যে এতটা আকর্ষণীয় আর মোহনীয় হতে পারে, সেটা হয়তো তিহুকে না দেখলে কখনোই বুঝতেই পারত না নীল। সে এক ঘোর লাগা মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে অপলক চেয়ে রইল সে অগ্নিকন্যাটির পানে। দীর্ঘ এক নিশীথ প্রহরে চেতনাহীনতার অবসান ঘটিয়ে জ্ঞান ফিরল তিহুর। শরীরের তাপমাত্রা এখন প্রায় নিয়ন্ত্রণে, তবে এখনও চারিধারে হালকা কুয়াশার আবরণ যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তাকে। কিন্তু এত কিছুর মাঝেও আজ সকালটা একটু অন্যরকম আঙ্গিকে ধরা দিচ্ছে তার অবচেতন মনে। কেন যেন মনে হচ্ছে এটা তার গতানুগতিক বিছানা নয়, অত্যাধিক নমনীয় আর কোমলতার মাঝে নিজেকে আবিষ্কার করছে তিহু। হঠাৎই হাতে কারো রেশম কোমল ঘন কেশরাজের নরম স্পর্শ উপলব্ধি করল সে। ঘুমঘরের আনমন্না তণ্ডচ্ছন্নতার মাঝে সে স্পর্শ বেশ ঠেকছে তার। ধীরে ধীরে তিহু নিজের হাতের বিচরণ শুরু করল সেই নরম কোমল কেশরাজের উপর। এমন নরম আবেশের মধ্যেখানে অবস্থানরত তিহু কি জানি মনে করে দ্রুত চোখ খুলল। সঙ্গে সঙ্গে সম্মুখপানে চেয়ে এক পরিচিত তবে অজ্ঞাত মানবের উপস্থিতিতে এক প্রকার চেঁচিয়ে উঠল সে। আপনি? গতকাল সারা রাত তিহুর জ্বর কমার যেন নামই ছিল না। এক প্রকার সমগ্র রাত জুড়েই তার মাথায় অনবরত জলপটি দিয়ে গিয়েছিল নীল। শেষ রাতের দিকে তার জ্বরটা যখন সামান্য নিয়ন্ত্রণে, তখন আর ক্লান্ত শরীরকে শান্ত রাখতে পারল না নীল। তিহুর পায়ের ধারে বসে বিছানায় নিজের মাথাটা এলিয়ে দিল সে। তবে হঠাৎই কারো এমন চিৎকারের আকস্মিকতায় ঘুম ভেঙে গেল তার। চোখ কুঁচকে সে বলল, হোয়াট দ্য হেল! সকাল সকাল চিল্লাচ্ছ কেন? তিহু এক লহমায় লুফে নিল তার মুখের কথাটা। ঝটকা মেরে বিছানার উপর উঠে বসতে গিয়ে একবার মাথা চক্কর দিয়ে উঠল তার। তবে সেটাকে পাত্তা না দিয়ে সর্বশক্তি নিয়ে সে বলে উঠল, আপনি আমার রুমে কি করছেন? আপনার ক্যারেক্টার তো একদম ঢিলা দেখছি। ফলো করতে করতে আমার রুম পর্যন্ত চলে এসেছেন। অশুভ লোক কোথাকার। সারা রাত যার সেবা করে নির্ঘুম রাত কাটালো নীল, সকাল সকাল তার মুখে এমন কথা শুনে মেজাজ ধরে রাখতে পারল না সে। আগ্নেয়গিরির লাভা স্রাবের ন্যায় এক দুরন্ত দাহ ঝরে পড়ল তার কণ্ঠস্বর দিয়ে। এই নে, চুপ! অসভ্যতার একটা লিমিট থাকে। এটা আমার রুম, আর তুমি বর্তমানে আমার বিছানায় শুয়ে আছো। সো শাট আপ, আর এক্ষুনি নামো আমার বিছানা থেকে, কুইক! তিহু বোকা দৃষ্টি মেলে তাকালো। এই লোকের রুম মানে? পরক্ষণে তার মনে পড়ল কাল সন্ধ্যা পরবর্তী ঘটনাগুলো। সঙ্গে সঙ্গে নিজের বোকামির জন্য নিজে কপাল চাপড়াল সে। তবে সেও কি দম্বার পাত্রী নাকি? সে তো নিজের ইচ্ছায় বিয়ে করেনি, বরং নীল তাকে জোর করে বিয়ে করেছে। তাহলে সে কোনো বিছানা থেকে নামবে? তিহু বিছানায় গাঁট মেরে বসে থেকে বলল, এই যে মিস্টার লাল মিয়া, শুনুন, আমি কোনো শখ থেকে আপনাকে বিয়ে করিনি। আর শখ কি জিনিস আমি তো আপনাকে বিয়েই করতে চাইনি। আপনি জোর করে আমাকে বিয়ে করেছেন। সো এখন থেকে এই বিছানা আমার। বেশি নিজের করবেন না। তিহুর প্রত্যেকটা কথায় মেজাজ ছাড়াচ্ছে নীল। তার ভাসমান শিরাযুক্ত হাতটা ক্ষণে ক্ষণে মুষ্টিবদ্ধ হয়ে আসছে। দাঁতে দাঁত চেপে ক্রোধ নিবারণে চালাচ্ছে সে। কেননা তার খুব ভালো করেই জানা এই মেয়েকে এখন বেশি ঘাটানো ঠিক হবে না। এমনিতেই বাড়ির কেউ বিয়ের ব্যাপারটা এখনো মানেনি। সবাই জানে তাদের লাভ ম্যারেজ। তারপর এখন যদি তিহু সবাইকে সত্যিটা জানিয়ে দেয়, তাহলে মান সম্মান একদমই জলাঞ্জলি যাবে তার। সে আর কোনো কথা না বলে সেখান থেকে উঠেই পা বাড়ায় ওয়াশরুমের উদ্দেশ্যে। সে চলে যেতেই তিহু এক শয়তানি হাসি হেসে মনে মনে বলে, আহারে সান্দুটা, আমার কয়টা কথা শুনেই সোজা ওয়াশরুমে। আমাকে জোর করে বিয়ে করার মজা হাড়ে হাড়ে টের পাওয়াবো তোমায়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কিছুটা শব্দ করে ঠোঁট চেপে হাসল তিহু। অতঃপর নরম বিছানাটাতে ফের শরীর এলিয়ে দিয়ে বলল, বেটা যাই হোক, হেতির বিছানাটা নরম আছে। আহারে, এত নরম বিছানা রেখে কি লাভ যদি নিজেই না শুতে পারে। ইস রে, তুমি বিছানাটা ভীষণ বাজেভাবে মিস করবা শোনা আমার। ঘণ্টাখানেক বেলা বেশ চড়াও হয়েছে। দেয়াল ঘড়ির কাঁটার টিকটিকি ধ্বনি সকাল 10টা জানান দিচ্ছে। কিছুক্ষণ আগে নীল ফর্মালি ড্রেস আপ করে সম্ভবত অফিসে গিয়েছে। তিহু ঘুমের ভান করে বেশ পর্যবেক্ষণ করছিল লোকটাকে।
লোকটার ফ্যাশন সেন্স মারাত্মক লেগেছে তার। তারপরে লোকটার ব্যবহৃত এক্সপেন্সিভ পারফিউমের স্মেলটা এখনো সমগ্র রুমের বাতাসে ভেসে বেড়াচ্ছে। নীল রুম থেকে বের হবার পরপরই তিহু ছটপট ফ্রেশ হয়ে নিয়েছিল। বর্তমানে নীলের রুমের পূর্ব পাশের স্বাধীন বিশাল বারান্দাটায় দাঁড়িয়ে আছে তিহু। এখান থেকে পুরো খান মহলটাই বেশ ভালো পর্যবেক্ষণ করা যায়। তিহু তীক্ষ্ণ দৃষ্টি মেলে পুরো মহল পর্যবেক্ষণ করছে। ঢাকার বুকে এমন বাড়ির উপস্থিতি দুষ্কার। দোতলা বাড়িটি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের, কিছুটা ইউরোপিয়ান আর প্রাচীন স্থাপত্য শৈলী বাড়িটার সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। তবে অদ্ভুততম সুন্দর জিনিসটা হচ্ছে ভবনের বাইরের গম্বুজাকৃতির গোল চত্বর আর সুইমিং পুলটা বেশ ইন্টারেস্টিং। তারপর মহলের প্রধান গেট থেকে মহলের শেষ প্রান্ত পর্যন্ত প্রবেশের রাস্তাটা সাদা কংক্রিটের, ঠিক যেন কোনো সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল কোনো মুভিতে ব্যবহৃত বিশালাকার রাজপ্রাসাদ। তিহু যখন এই সকল কল্পনার কল্পলোকে ডুব দিতে ব্যস্ত, ঠিক তৎক্ষণাৎ রুমের দরজায় নক করে কেউ। ব্যতিব্যস্ত তিহু জলদি রুমে প্রবেশ করে, ঝটপট বলে ওঠে, জি আসুন। কিছুক্ষণের মাঝে এই রুমে হরেক রকম ফল ফলাদি আর খাবার সুসজ্জিত এক ট্রে হাতে প্রবেশ করলেন দামি তসর সিল্ক শাড়ি পরিধানরত একজন মধ্যবয়স্ক নারী। তার সঙ্গে দুজন কিশোরী, একজনের বয়স হয়তো 15 এবং 16 বছর হবে, আর অপরজনের হয়তো 13 কিংবা 14। তবে বয়সের ছোট মেয়েটার চোখে মোটা ফ্রেমের চশমা দেখে কিঞ্চিত অবাক হলো তিহু, কিন্তু তৎক্ষণাৎ সে কিছু বলল না। হয়তো মেয়েটা অনেক বেশি পড়ুয়া। তিহু শুধু সবার দিকে চেয়ে মুচকি হাসলো। মহিলাটি খাবারগুলো বেডসাইড টেবিলে রাখতে রাখতে বলল, এখন তোমার কি অবস্থা মা? জ্বর কমেছে? এক স্নেহময়ী মাতৃসুলভ কণ্ঠে প্রশ্নখানা করল মহিলাটি। তিহু মুচকি হেসে জবাব দিল, জি এখন একটু কমেছে। মহিলাটি এগিয়ে এসে তার কপালে হাত ঠেকালো। কিছু মুচকি হেসে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে দেখে তিনিও খানিক হেসে বললেন, আমাকে দেখে অবাক হও না মা, আমি হচ্ছি তোমার খালা প্লাস চাচি শাশুড়ি, বুঝলে না তো? তিহু মাথা ছেঁকালো, অর্থাৎ সে বোঝেনি। মহিলাটি হেসে বললেন, আমি নীলের ছোট খালা প্লাস ছোট কাকিয়া, এবার বুঝেছো? জি আন্টি। মির্জা সায়েমা তৎক্ষণাৎ তীব্র বিরোধিতার সহিত মাথা ঝাঁকিয়ে বললেন। তিহু মুচকি হেসে মাথা ছেঁকালো। আচ্ছা কাকিয়া। তাদের এমন কথোপকথনের মাঝে বাগড়া দিয়ে রাফা বলল, ও মিমিয়া, শুধু কি তুমিই কথা বলবে? আমাদের পরিচয় করিয়ে দেবে না বৌমনির সাথে? মির্জা সায়েমা হেসে তাকালেন। অতঃপর তাদের দুজনের সাথে একে একে পরিচয় করে দিলেন তিহুকে। সর্বপ্রথম রাফাকে দেখিয়ে সে বলল, এই হচ্ছে তোমার সবচেয়ে অধৈর্য ননদ, তোমার সেজ ননদ। তাকে কথার মাঝে থামিয়ে দিয়ে রাফা তিহুর দিকে এগিয়ে এসে বলল, উফ মিমিয়া, এভাবে কেউ পরিচয় করায়? আচ্ছা তুমি শোনো, আমি বলি, আমি রাউফিয়া হক রাফা, তোমার বড় কি জানি বলে ওটাকে, হ্যাঁ ফুফু শাশুড়ি, তোমার বড় ফুফু শাশুড়ি একমাত্র মেয়ে, বুঝেছ? রাফার কথায় হেসে উঠল তিহু। সে রাফার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ও ইউ আর সো সুইট বাই দ্য ওয়ে। আমি নুরাইন হক তিহু। তুমিও অনেক কিউট বৌমনি। তাদের এমন কথোপকথনের মাঝেও নিশ্চুপ চশমা পরা মেয়েটা। তিহু তার দিকে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার সুইটি, তুমি কথা বলছো না কেন? রাফা এগিয়ে এসে মেয়েটির মাথায় এক গাঁটটা দিয়ে বলল, এই নীরা, কথা বলিস না কেন? স্ট্যাচু হয়ে গিয়েছিস নাকি? অতঃপর সে মির্জা সাইমার দিকে ফিরে বলল, আচ্ছা মিমিয়া, তুমি তোমার মেয়েকে কোন গ্রহ থেকে ইম্পোর্ট করে আনছিলে বলো তো? ও তো কারোর সাথে কথাও বলে না, সারাদিন পড়তে থাকে। এই দেখো, একটু আগেও পড়ছিল। আমি তো এক প্রকার ধরে বেঁধে নিয়ে আসছি, সারাদিন পড়ে পড়ে চোখটা খাইছে, তারপর ওর পড়া লাগবে। কি করব বল, বারণ দিলে ও কখনো শোনে? কতবার বারণ করেছি, এত পড়াশোনার দরকার নেই, এইটুকু বয়স হবে 9-এ পড়ে, তার ভিতরে এত চাপ নেয় মেয়েটা। তিহু হেসে বলল, টেনশন নট কাকিয়া, আই উইল ম্যানেজ। আপনার মেয়েকে আমি দুদিনের মাঝে এত দুরন্ত আর চঞ্চল করে ফেলবো যে আপনি নিজেই বলবেন আমার মেয়ে এমন কি করে হলো। দেখো তো কি করা যায়। যাই হোক, এখন তুমি আসো, তোমাকে একটু নিজের হাতে খাইয়ে দিই। গতকাল রাতেও তো কিছু না খেয়ে বেঘরে ঘুমিয়েছিলে, নীলটা সারা রাত জেগে তোমার সেবা করলো। থি এতক্ষণ হেসে হেসে কথা বলল। মির্জা সাইমার বলা শেষ কথাটা এসে চমকে তাকালো তার দিকে। সারা রাত জেগে সেবা করেছে মানে? মির্জা সাইমা পায়েসের বাটি থেকে সামান্য পায়েস চামচে কেটে ফু দিতে দিতে বলল,
তা নয়তো কি, ছেলেটা আমার সারা রাত জেগে তোমার সেবা করেছে। ও তো মনে হয় কালকে রাতে একদম ঘুমায়নি, খায়ওনি কালকে রাতে কিছু। কি জাদু করেছো বলো তো? আমাদের নিয়মতান্ত্রিক ছেলেটাও কালকে নিয়ম ভঙ্গ করে সারা রাত জেগেছে। মির্জা সাইমার প্রত্যেকটা কথাই যেন আকাশ থেকে পড়ছে তিহু। এমন একটা লোক কাল সারা রাত তার সেবা করেছে ভাবতে কেমন যেন লাগছে। তবে সে আর প্রশ্ন করতে পারল না। মির্জা সাইমা এগিয়ে এসে এক এক করে খাইয়ে দিতে লাগলো তাকে। খাওয়ানো শেষে গল্পগুজব আর হাসি ঠাট্টায় কেটে গেল সমগ্র সকালটা। মির্জা সাইমার মাধ্যমে পুরো বাড়ির সবার পরিচয় পেল তিহু। সে যতদূর বুঝল, নীলের কাজের মহল নেহাতি কম নয়। তার একজন ভাসুর, একজন দেবর সহ মোট চারটা ননদ আছে। বেশ ভালো লাগলো তিহুর ব্যাপারটা। এমনিতেই সে যৌথ পরিবার অনেক বেশি পছন্দ করে, তার উপর সেই পরিবারে যদি থাকে এতগুলো কাজিন, তাহলে তো আর কথাই নেই। খানমহলে আজ নেমেছে নিস্তব্ধ অপরাহ্ন। সমগ্র ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। উপস্থিত গুটি কয়েক জীবের নিঃশ্বাস প্রশ্বাসের মৃদু গুঞ্জন ব্যতীত থমকে আছে সেখানকার বায়ুর সঞ্চালন। সকলের মধ্যে চাপা উত্তেজনা। দোতলার ঝুল বারান্দা দিয়ে নিজের দিকে তাকিয়ে আছে রাফা আর নীরা। রাফা হা হয়ে নিচে তাকিয়ে বড়দের কথোপকথন শোনার চেষ্টা করছে। এদিকে ঠায় দাঁড়িয়ে থাকতে বিরক্ত হয়ে গেল নীরা। রাফাকে ঝাঁকিয়ে সে বলল, কি এত দেখছিস? চল না রুমে যাই, আমার বায়োলজিটা এখনো পড়া বাকি আছে। নীরার কথায় মেজাজ ছাড়ালো রাফা। সে কখন থেকে সে চেষ্টা করছে নিচের কথোপকথন শোনার। খরগোশের ন্যায় কান খাড়া করে দাঁড়িয়েছিল সে। হঠাৎই নীরার এমন ধাক্কায় মনোযোগে বিঘ্ন ঘটতেই সে নীরার মাথায় এক গাঁটটা দিয়ে বলল, কিসের এত পড়াশোনা রে তোর? পড়িস তো সবে নাইনি। কিছুদিন পর আমার এসএসসি। তাও তো আমি বোধহয় দিনরাত মিলিয়ে 5 ঘন্টার বেশি কখনো পড়ি না। এজন্য তো ফুপু আম্মুর কাছে মারও কম খাস না। যাই হোক, এখন আমাকে ছাড়, আমার যাওয়া লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বম্মা যদি জানতে পারে আমরা এখানে দাঁড়িয়ে দিয়ে বড়দের কথা শুনছি, তাহলে মায়ের একটাও নিচে পড়বে না কিন্তু। তুই এত ভীতু কেন রে? আচ্ছা চল, এমনিতেই কিছু শোনা যাচ্ছে না। তারা দুজনেই নিজেদের রুমের দিকে পা বাড়ায়। এদিকে নিচে গ্রামের বাড়ি থেকে আজ প্রায় 5 দিন পর ফিরেছেন ওয়ালিদ খান। তবে মহলে এসে ছেলের কাণ্ড শুনে হচকিত তিনি। তবে এটাও সত্যি যে যতটা ঘটেছে তার থেকে বেশি বেশি ভাইকে বলেছেন রওশনারা খান। বর্তমানে ভীত থমথমে মুখে দাঁড়িয়ে আছেন সবাই। সকলের চোখে মুখে সামান্য ভীতি দৃশ্যমান হলেও নিশ্চুপ মির্জার সূচনা। মির্জা সাইমা চোখ দিয়ে বড় বোনকে বোঝাচ্ছেন যেন তিনি শান্ত থাকেন, কেননা মির্জার সূচনার রাগ সম্বন্ধে খুব ভালো করেই অবগত তিনি। ওয়ালিদ খান গাম্ভীর্যপূর্ণ দৃষ্টিতে চেয়ে আছেন। হঠাৎই রওশনারা খান বললেন, ভাইজান, তোমার কথার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। এখন তো কিছু বলো, শুনলেই তো তোমার বউ কি বলেছে আমায়। কি হয়েছে সূচনা তোমাদের? কয়টা দিন আমি বাসায় নেই, এরই মধ্যে এত কিছু? মির্জার সূচনা আর নিজের মেজাজ ধরে রাখতে পারলেন না। সারা জীবনই অতি গাম্ভীর্যময়ী রমণী তিনি। জমিদার বাবার একমাত্র বড় মেয়ে বলে কথা। গাম্ভীর্য আর আভিজাত্য তার রন্ধে রন্ধে প্রবাহমান। বলা চলে তার এই গুণের কারণেই ওয়ালিদ খানের বাবা ওমর খান তাকে বাড়ির বড় বউ করে নিয়ে এসেছিলেন। বরাবরের মতোই রাশভারী গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে তিনি বললেন, কি এমন হয়েছে? আমার ছেলে বিয়ে করেছে, এটাতেই তোমাদের আপত্তি তো? যেহেতু আমার ছেলে একটা মেয়ের দায়িত্ব নিয়েছে, সেজন্য সে মেয়েটার দায়িত্ব আমারও। তবে এটাতে তোমার যদি কোনো সমস্যা থাকে একবারেই বলে দাও, আমি এক কাপড়ে আমার ছেলে আর আমার বউ মাকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাব। সে কথা আমি কখন বললাম? মির্জা সূচনা আর এক মুহূর্ত বসলেন না। ধৈর্যহারা পথিকের ন্যায় সবেগে দাঁড়িয়ে তিনি বললেন, সে কথা তোমরা মুখে বলনি, এটা যেমন সত্যি তেমনি তোমাদের আচার আচরণ ইঙ্গিত করছে তোমরা মেয়েটাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলতে চাও। আর আমি বেঁচে থাকতে আমার ছেলের বউকে এক বিন্দু পরিমাণ অসম্মান হতে দেব না। আর সেটা যদি তোমার সাম্রাজ্যের লঙ্ঘিত হয়, তবে আমার বৌমার মর্যাদা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনে আমি তোমার সাম্রাজ্য ছাড়ব। ওয়ালিদ খান বাবার একটা কথা খুব মানেন। সৎ কর্মশীল নারী নিজে যেমন ভাগ্যবতী, তেমনি সে যে পরিবারে থাকে সে পরিবারের ভাগ্যের চাবিকাঠি। তবে সেই নারী যদি নিজের মত প্রকাশের সুযোগ না পায়,
তাহলে সেই ভাগ্যবতী থেকে ধ্বংসবতী হতেও মাত্র কয়েক মুহূর্ত সময় নেই। নিঃসন্দেহে মির্জা সূচনা ভাগ্যবতী নারী, কেননা সে এই সংসারে আসার পর থেকে এই সংসারের উন্নতি কখনো থেমে থাকেনি। পরবার 3বার এমপি হচ্ছেন ওয়ালিদ খান, প্রতিষ্ঠা করেছেন ব্যবসা প্রতিষ্ঠান, গড়ে তুলেছেন এই সাম্রাজ্য, যার জন্য এত কিছু। সেই যদি বলে ছেড়ে চলে যাওয়ার কথা, তাহলে নিশ্চিত এখানে এমন কিছু আছে যা ওয়ালিদ খান ধরতে পারছেন না। তিনি মির্জা সূচনার দিকে ফিরে বললেন, শান্ত হও সূচনা, আমি বুঝছি ব্যাপারটা। না তো তুমি কোথাও যাবে না, না তো তোমার ছেলে আর না তো ছেলের বউ। এটা ভুলো না যে সে যতটা তোমার ছেলে ঠিক ততটাই আমার ছেলে, অর্থাৎ বৌমাটাও আমার। আপা এখন অত্যন্ত চুপ থাক। ভাইজান যদি রেগে যায়, আর ভাবি তো অলরেডি ফায়ার হয়ে আছে। বোনের কথায় থামলেন রসনারা, তবে কিছুতে এই বিয়েটা মানতে পারলেন না তিনি। সন্ধ্যার কিছুটা পরে নীলের রুমে ছাদখোলা ব্যালকনিটাতে বসে গল্প করছিল রাফা, নীরা আর তিহু। একদিনের মধ্যেই তাদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে তিহুর। বেশ অনেক ব্যাপারে গল্প আলাপচারিতা শেষে হঠাৎই রাফা তিহুর দিকে ফিরে জিজ্ঞেস করল, আচ্ছা বৌমনি, বাড়ির সবার ভাষ্যমতে যা বুঝলাম তাতে তো তোমাদের লাভ ম্যারেজ। আই জাস্ট শকড। নীল ভাইয়ের মতো মানুষ কোনোদিন লাভ ম্যারেজ করতে পারবে, এটা তো আমরা কেউ কোনোদিন ভাবতেও পারিনি। অবশ্য সেটা নিহিত ভাইয়া হইলে মানা যাইতো। তা বৌমনি, বলো না তোমাদের লাভ স্টোরি। রাফার কথায় রীতিমতো আকাশ থেকে পড়ল তিহু। তাদের লাভ ম্যারেজ মানে? ওটাকে লাভ ম্যারেজ বললে নিশ্চিত লাভ ম্যারেজের অবমাননা হবে। ওটাকে তো তিহু আনওয়ান্টেড ফোর্স ম্যারেজ ছাড়া অন্য কোনো ম্যারেজ হিসেবেই সংজ্ঞায়িত করতে পারবে না। তবে এখন সে কি বলবে? হঠাৎই প্রসঙ্গ পাল্টে সে বলল, আচ্ছা রাফু, শুনলাম নাকি আমার আরো 2টা ননদিনী আছে, তারা কোথায়? ও হ্যাঁ, আছি তো, নাহা আপু আর মুন্নি আপু। তিহু জিজ্ঞাসু দৃষ্টি মেলে বলল, তারা কোথায়? মনি আপু তো আজকে সারাদিন রুম থেকেই বের হয়নি, আর নাহা আপু সারাদিন তার কাছেই ছিল। কেন, সে কি অসুস্থ নাকি? আরে না, কিসের আবার অসুস্থতা, এমনিই বের হয়নি। আর আমাদের দুজনকেও রুমে ঢুকতে দিচ্ছে না। সকাল থেকেই নাহা আপু আর মনি আপু রুমে দরজা দিয়ে বসে আছে। ব্যাপারটা অদ্ভুত ঠেকলো তিহুর কাছে। তার উপস্থিতি কি এতটাই বিভ্রান্তিকর যে কেউ রুমে দরজা দিয়ে বসে থাকবে? আর তিহু রাফার কাছ থেকে যতদূর জেনেছে, নাহা নীলের নিজের বোন, আর মুন্নি নামক মেয়েটা কাজিন। সে আবার নাকি নীলের একটু বেশি যত্ন করত। তবে কি, সে যখন কল্পলোকে ডুব দিতে ব্যস্ত, ঠিক তৎক্ষণাৎ দরজার কড়া নাড়ার শব্দে ধ্যান ভাঙল তার। বাড়ির একজন পুরাতন মেয়ে রহিমা এগিয়ে এসে বললেন, রাফামণি, নীরামণি, তোমরা বৌমণিকে নিয়ে রুমে আসো। ভাবি আর ভাইজান ওর সঙ্গে দেখা করতে এসেছে। ভাবি আর ভাইজান বলাই কিঞ্চিত ভুরু কুচকে তাকালো তিহু। চিনতে পারল না বোধহয়। তবে রহিমা খালার এমন সম্বোধনে রাফা আর নীরা বুঝতে বাকি রইল না সে কার কথা বলছে। তারা ঝটপট কাউচ থেকে উঠে তিহুর উদ্দেশ্যে বলল, বৌমনি, রুমে চলো, বড় মামু আর মামিয়া তোমার সাথে দেখা করবে। রাফার কথায় তিহু বুঝল যে এখন তার সাথে দেখা করতে আসবে স্বয়ং এমপি ওয়ালিদ খান আর তার সহধর্মিনী। আল্লাহ জানে কি ছোট্ট ফান অপেক্ষা করছে তার জন্য। ওয়ালিদ খান কি সবটা জেনে গিয়েছে? আর তিহা তখন নীলের মায়ের যে পরিচয় পেয়েছে, তদনুযায়ী অনেক রাশভারী এক মহিলা তিনি। যদি তারা এখন তিকে বিয়ের কারণ জিজ্ঞেস করে, কি বলবে? চিন্তার দোলাচলে বন্দিনী তিহু এক প্রকার নিজের মনের সাথে সংগ্রাম করতে করতে এগিয়ে চলে রুমের দিকে। তিহু রুমে এসে ঝটপট নিজের মাথায় সিল্কের ওড়নাটা টেনে দেয়। ওড়না সহ পুরো ড্রেসটা মির্জা সাইমা দিয়েছে তাকে। হালকা নিচে কালা 3 পিচের আবরণে বন্দিনী তিহু একবার সম্মুখ পানে তাকায়। নীলের রুমের প্রবেশদ্বারের গলিপথটা অতিক্রম করে। কতগুলো পদচারণার শব্দ একযোগে কর্ণকুহরে এসে ভিড়ছে। মুহূর্ত কয়েকের মাঝে রুমে প্রবেশ করলো একজোড়া দম্পতি। তাদের পোশাকে আশাকে আভিজাত্যের ছোঁয়া। স্বর্ণচারী সূক্ষ্ম আঁচড়ের বালুচুরি শাড়ি পরিহিত মহিলাটির সৌন্দর্য বর্ণনাতীত, তবে গাম্ভীর্যে মোড়া। তিও বেশ খানিকক্ষণ একদৃষ্টে তাকে নিরীক্ষণ করল। মহিলাটির শাড়ির প্রতিটা ভাঁজে যেন মিশে আছে এক বনেদি গাম্ভীর্যে, তবে মুখে সদা জাগ্রত এক স্নেহময়ী মাতৃত্বের ছায়া। পাশের দামি পাঞ্জাবি পরিহিত ব্যক্তিটি খুব সম্ভবত এমপি ওয়ালিদ খান নিজেই। তিও কণ্ঠস্বর খাদে নামিয়ে নরম কণ্ঠে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। জবাব দেয় উপস্থিত দম্পতি দুজনেরই। প্রবেশ করে আরো কয়েকজন মহিলা কর্মচারী। তাদের হাতে ডালা জাতীয় কিছু ছিল, যার উপরিভাগটা দামি কাপড়ের আবরণে ঢাকা। জিনিসপত্রগুলো রেখেই বেরিয়ে যায় তারা।
মির্জা সূচনা নির্দেশে রুম ত্যাগ করে রাফা আর নীরা সকলে বেরিয়ে যেতেই মির্জা সূচনা তিহুর উদ্দেশ্যে রাশভারী কণ্ঠে বলে, না দাঁড়িয়ে থেকে বিছানার উপরে বসো। শুনলাম কালকে রাতে নাকি তোমার অনেক জ্বর এসেছিল। কণ্ঠটা রাশভারী হলেও তাতে আজ তীব্র মাতৃসুলভ মমতা লুকিয়ে আছে ছিল। তিহু এক ঝলক তাকালো তার দিকে। মির্জা সূচনা আর মির্জা সায়মা অনেকটা একরকম দেখতে, দুজনেই মাতৃসুলভ নমনীয় একটি দিক আছে, যেটা মির্জা সায়মা নরম স্বভাবের হওয়ায় সহসা প্রকাশ পায়। তবে মির্জা সূচনা ব্যাপারটা বুঝে নিতে হয়, এইটুকুই যা তফাৎ। নীরা স্বভাবতই ধীর পায়ে হেঁটে নিজের রুমে চলে গিয়েছে। তবে চঞ্চল রাফা বেশ ভালো করেই জানে এখন রুমে গেলেই মা তাকে ধরে বেঁধে পড়তে বসাবে। তার উপর জুটেছে আর এক দজ্জাল টিউটর। প্রতিদিন গাদাখানেক পড়া না দিলে হয়তো তার পেটের ভাত হজমই হয় না। বিরক্ত একটা। রাফা মনে মনে হাজারটা গালাগাল দিতে দিতে এগিয়ে যাচ্ছিল ছাদের দিকে। সিঁড়িঘরে পৌঁছতেই হঠাৎই ভেসে আসে এক কণ্ঠ, থমকালো তার পদচারণা। গুনগুন করে কেউ গাইছে। রাফার বুঝতে বাকি রইল না কণ্ঠস্বরটা আসলে কার। ছাদের সেই পরিচিত পুরুষবায়ে দেখে হানিক শয়তানি হাসলো রাফা। অতবার গলা সামান্য খাকারি দিয়ে বলল, মরুচারিণী মনোচারিণী, আহা কি সুর, পুরো কিডনি টাচিং। তা ভাই, इतनी रोमांटिक आप किसको लिया हुआ बताइए। মৃদুকণ্ঠে গানটা গাইতে গাইতে ফোনে এক অপরূপার ছবি বিশ্লেষণে ব্যস্ত নিহিত হঠাৎই রাফার গলায় দ্রুত ব্যতিব্যস্তের ন্যায় ফোন অফ করতে গিয়ে সেটি নিচে ফেলে দিল। তা দেখে রাফা এগিয়ে এসে বলল, হাই রে হাই, গেল গেল, সবটা গেল। তোমার সাথে আইফোনটা গেল। কি এমন দেখতেছিলা হ্যাঁ, যে আমায় দেখে লুকাইলা? দেখি দেখি। সে দেখতে যেতেই নিহিত তার মাথায় জোর একটা গাট্টা মেরে বলল, বেশি পাকনামি করলে এমন মারবো না, পুরো সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। এক্ষুনি যা গিয়ে পড়তে বস বলছি, যা। রাফা মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মারলা কেন? মারলামটা কই, এক্ষুনি যদি না যাস তবে এমন মারবো না, পুরো বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। আমি বাপদাদার নাম ভুলবো কিনা জানি না, তবে তোমাকে যে তোমার বাপদাদার নাম ভুলিয়ে দেব। দাঁড়াও, তুমি যে লুকিয়ে লুকিয়ে নিজের প্রেমিকার ছবি দেখছিলে, এটা বলতে যাচ্ছি আমি মামিয়ার কাছে। বলে সেখান থেকে দৌড়ে প্রস্থান করে রাফাত। নিহিত গলা চড়াও করে বলে, যা যা যা, তুইও যা। আমিও যাচ্ছি ফুপু আমার কাছে, তোর আর কুদ্দুস কাকুর বিয়ে ঠিক করতে। রাফা যেতে যেতে থমকে বলে, কুদ্দুস কাকু মানে? ওই যে আমাদের মোড়ের পাশে বেগুনিয়ার চপ বিক্রি করে, বেশ ভালোই বানায় কিন্তু। বিয়ের পর তুইও বানাস কুদ্দুস কাকুর বউ। আমি যদি কুদ্দুস কাকুর বউ হই তাহলে তুমিও লাইলার মামুন। কি বললি? রাফা এক ছুটে সিঁড়িঘর পেরিয়ে যেতে যেতে একাধিকবার বলে ওঠে, লাইলার মামুন, লাইলার মামুন, লাইলার মামুন। নিহিত তার পিছু করতে গিয়েও ধরতে না পেরে ক্ষুব্ধ সৈনিকের ন্যায় বলে ওঠে, কুদ্দুস কাকুর বউ খালি হাতের মাথায় পাই তোকে। কিছুক্ষণ আগেই খানিক আলাপচারিতা শেষে বেরিয়ে গিয়েছেন ওয়ালিদ খান আর মির্জা সূচনা। তার পরপরই ফিরেছে নীল। তবে সেদিকে খেয়াল নেই তিহুর। সে স্তব্ধ হয়ে বিছানার উপর বসে আছে। সবকিছু যেন মাথার এক হাত উপর দিয়ে যাচ্ছে তার। বিছানার উপর রাখা দামি শাড়ি, গহনা, গাধাখানিক পোশাক আর টাকার বান্ডিলগুলো ছাড়িয়ে রাখা। 1 বা 2 লাখ টাকা নয়, পুরো লাখ টাকার 10টা বান্ডেল তাকে দিয়েছেন ওয়ালিদ খান মুখ দেখার সুবাদে। রহিমা খালার এনে রাখা খাবারগুলো এখানে অবহেলিত আসামির ন্যায় একপাশে পড়ে আছে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো নীল। তিহুকে ওভাবে বসে থাকতে দেখে সে বলল, মুখটা বন্ধ করে বসো, না হলে আবার মুখে মাছি ঢুকবে। তখন আমার সাথে অসভ্যের মতো তর্ক করবা কিভাবে? নীল কি তাকে খোঁটা দিল? ঝগড়াটে বলল? তিহু কিছু বলতে গিয়েও থামল। তপ্ত শ্বাস ফেলে বলল, আমি এতগুলো টাকা নিয়ে কি করব? নীল নির্লিপ্ত ভঙ্গিমায় ভেজা টাওয়ালটা কাঁকেতে স্থানে রেখে বলল, করার কিছু না পেলে বাদাম কিনে খেও। আর রহিমা খালা খাবারটা দিয়ে গিয়েছেন না? তিহু মাথা ঝাঁকিয়ে বলল, তাহলে খেয়ে নাও। এমনিতেই ইউ আর সো উইক, কাল সারা রাত জ্বরে কাতরাচ্ছিলে। নীলের কথা তিহু শুনতে পেল কি পেল না সেটা শুধু সেই জানে। তবে হঠাৎই একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়তে বিছানা থেকে এক প্রকার লাফ দিয়ে নামলো তিহু। অতঃপর নীলের দিকে এগিয়ে এসে বলল, আপনার ফোনটা একটু দিন তো।
তিহুর এমন আচরণে কিঞ্চিত ভুরুকুচকে তাকালো নীল। ফোন দিয়ে কি হবে? প্রেমিকের সাথে কথা বলবো।